যেটা বলেছিলাম আগের দিন, তারপর দেখ ওই যে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, নাগরিক কবি সমর সেন একটুখানি ক্লেদাক্ত জীবন থেকে অবসর পেতে চান। রূঢ় বাস্তব জগৎ যেটা, সেই জগতের মধ্যে যে গ্লানিমা আছে, যে যান্ত্রিক সভ্যতার অভিঘাত আছে, যা সবসময় যার সঙ্গে লড়াই করে পেরে ওঠা যায় না, তার থেকে একটু অব্যাহতি পেতে চেয়ে তিনি মহুয়ার দেশের কথা ভাবছেন। যে মহুয়ার দেশ, যে দেশের মধ্যে একটা নৈসর্গিক সৌন্দর্য থাকবে এবং একটা অদ্ভুত শান্ত সমাহিত রূপ থাকবে, যে রূপের মধ্যে দুদণ্ড শান্তি পাওয়া যায়। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল। মানুষ শান্তির খোঁজে যায়, জীবিকার তাগিদে হোক, নিজের জীবনযাপনের কারণেই হোক, কঠিন প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করতে বাধ্য হয়। একটা সময় মনে হয় যে না, আর নয়, এবার একটুখানি দুদণ্ড শান্তির জন্য যেখানে শান্তি মিলবে সেখানে যাই একটু। আমাদের এই নাগরিক কবি সমর সেনও ঠিক মহুয়ার দেশ খুঁজেছেন। তার কল্পনায়, তার স্বপ্নময়তার মধ্যে তিনি এই ছবি বলছেন যে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, যার মধ্যে অপূর্ব একটা রোমান্টিক রূপ রয়েছে। আর আগুন লাগে জলের অন্ধকারে, ধূসর ফেনায় জলের অন্ধকারে, হ্যাঁ, উজ্জ্বল তোমার ধূসর অন্ধকারে যেন আগুন জ্বালানো হয়েছে, এরকম একটা কথা বলছেন। মানে খুব স্বাভাবিকভাবে সূর্যের আলো যখন পড়ে সমুদ্রের ওপরে বা জলস্রোতে, তখন যেন মনে হচ্ছে ধূসর ফেনায় যেন আগুন জ্বলেছে বা কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, অপূর্ব লাগে সেই উজ্জ্বল স্তব্ধতায়। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কথাগুলো কিন্তু প্রত্যেকটা চরণ, প্রত্যেকটা লাইনের বক্তব্যই গভীরভাবে তাৎপর্যময়। সুতরাং শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস সেই সৌন্দর্যকে ঘিরে ধরে আস্তে আস্তে। শীতের দুঃস্বপ্ন মানে কঠিন ঠান্ডা, এত হিমশীতল ঠান্ডা যেখানে জড়তা ব্যাপকভাবে গ্রাস করে, সেখানে যেন আর কিছু ভাবতে ইচ্ছা করে না, আর কিছু যেন ভাবার জায়গা নেই। এতটাই শীতের হিমশীতল শীত। তো সেই কারণে তাকে দুঃস্বপ্নের মতোই কবি বলতে চাইছেন। আর সেখানে রূঢ় বাস্তবের সঙ্গে একটা সহবাসের কথা। এটাই কবি বলতে চেয়েছেন যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্ন। এখন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কথাটার মধ্যে একটা বক্তব্য আছে। ধোঁয়ার বঙ্কিম বাঁকা, অর্থাৎ এখানে ধূলি ধূসরিত যে অবস্থা, ধূলি ধূসরিত যে অবস্থা, সে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে যে দূষণ, বঙ্কিম নিঃশ্বাস বলছে সেই জন্যে, যে এতটাই দূষিত, ধুলো ধোঁয়া থেকে আরম্ভ করে ঘুরে ফিরে ঘরে আসে, জীবন ওষ্ঠাগত করে দেয়। কলকারখানার ধোঁয়া, মোটর গাড়ির ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, দূষণ, দৈনন্দিন কাজে ধোঁয়া ব্যবহার করা, সেই ধোঁয়া চারিদিকে এত পরিমাণে নাগরিক জীবনে থাকতে থাকতে কবি এটা প্রত্যক্ষ করলেন এবং বললেন সে যেন ঘুরে ফিরে ঘরে আসে। কেমন করে আসে? শীতের দুঃস্বপ্নের মতো। শীত দুঃস্বপ্ন কেন না, বলেছি এতটাই হিমশীতল ঠান্ডা শীত যে সেখানে চুপ করে হাইবারনেটিং করার মতো আর কি, ঘুমিয়ে থাকা ছাড়া আর কিছু ভাবা যায় না। দুঃস্বপ্ন অর্থাৎ একটা দুঃখময়, একটা খুব অবসাদময় অবস্থা আর কি, না, জড়তাগ্রস্ত অবস্থা, সেটাকে কবি ইঙ্গিত করতে চাইছেন এখানে। অনেক এমন অবস্থা থেকে কবি যে নগরে, যে শহরে, যে নাগরিক জীবনে
এমন অবস্থা, কবি সেখান থেকে যেন অনেক অনেক দূরে যেতে চান, মেঘমদির মহুয়ার দেশে। মেঘমদির মহুয়ার দেশ, যে দেশটার সঙ্গে মেঘটা যেখানে নেমে গেছে, যে মহুয়ার দেশে, সবুজ ঘেরা শাল মহুয়ার জঙ্গল আমরা পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড ওদিকে দেখতে পাবো, যে মহুয়ার দেশ। দূরে তাকালে মনে হবে যেন মেঘটা ওখানে নেমে গেছে। অর্থাৎ এখানে মেঘ আর সবুজ, নীল আকাশ আর সবুজ মেঘ একসঙ্গে যেন একত্রিত হয়ে যেন একটা আলাদা সৌন্দর্যের জগৎ তৈরি করে। ডেফিনেটলি দূরে যখন পাহাড় দেখতে যাবে, পাহাড়ের সঙ্গে আকাশ, মেঘ, পাহাড় সব যেমন লুকোচুরি খেলছে। এর বিউটি তো অসম্ভব সুন্দর। মেঘমদির মহুয়ার দেশ, মদির মানে মদিরা, মদিরা মানে হচ্ছে যে মাধুর্য পান করা। মেঘমদির মহুয়ার দেশ, অর্থাৎ মহুয়া মেঘে ঢাকা মহুয়ার দেশ। চারদিক দিয়ে মেঘ চারদিক দিয়ে মহুয়াকে ঢেকে দিয়েছে। অর্থাৎ মেঘ আর মহুয়ার সবুজ একসঙ্গে একত্রে সহবাস করছে, অপূর্ব একবারে। মানে এইগুলো বলাতে আসে না যতক্ষণ না তুমি রিয়েলাইজ করতে পারো। তাহলে সমর সেন তো রূঢ় বাস্তব কবি, একদম তিনি রুক্ষতার কবি, এমনটাই তিনি নিজেকে প্রমাণ করতে চেয়েছেন বারবার, যে সেই রোমান্টিক কবিতা নয়। যতই যৌবনে রোমান্টিক হওয়ার কথা ভেবেছেন, তিনি নিজে স্বীকার করেছেন কোথায় বারবার আঘাত পেয়েছেন, যে আমার জীবনে এই রোমান্টিকতা আমার জন্যে নয় যেন। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। সেই মহুয়ার পথের দুধারে বিরাট বিরাট দেবদারুর দীর্ঘ রহস্য ঘেরা দেবদারু গাছ। দেবদারু বহু পরমায়ু, দেবদারু গাছ দুদিকে ছায়া ফেলছে, অপূর্ব একবারে। অনেক দূর সমুদ্রের দীর্ঘশ্বাস কবি যেন শুনতে পাচ্ছেন, নগর জীবনে বসে ভাবছেন এগুলো। কখন ভাবি যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমরা কিছু কল্পনার আশ্রয় নিই, কিছু সৌন্দর্য, নিজেকে সুন্দর করার জন্য কিছু মধুর, কিছু নৈসর্গিক ভাবনাগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করি, যেগুলো ভাবলে দুদণ্ড শান্তি দেবে। এখানে শান্তি নাই। সমুদ্রের দীর্ঘশ্বাস যেন শুনতে পাচ্ছেন কবি, রাত্রির নির্জন নিঃসঙ্গ থেকে আলোড়িত করে দিচ্ছে। এখানে বসে সমুদ্রের দীর্ঘশ্বাস, দেবদারুর রহস্য ছায়া ঘেরা, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। কবির এই আবেদন, কবির এই ইচ্ছা কিন্তু অসম্ভব রকম আন্তরিক, যে আমি যে ক্লান্ত, আমি শ্রান্ত, আমার ক্লান্তি শুধু নাগরিক জীবনে যন্ত্র সভ্যতার অভিঘাতে জর্জরিত হয়েছি। আমাকে মহুয়ার ফুল আমার ক্লান্তির উপর নামুক, ঝরুক মহুয়ার গন্ধ, আমার মহুয়ার গন্ধ, মহুয়ার মদিরা, মহুয়ার ফুল, মহুয়ার সবুজ আমাকে যেন দুদণ্ড মুক্তি দেয়, দুদণ্ড ক্লান্তি থেকে যেন আমাকে রেহাই দেয়। একটা পাঠ করলাম কাজ কাটে। দেখো এরপরের ঠিক পর থেকে পরের স্তবকটা, নামুক মহুয়ার গন্ধ, এটা কবি আকাঙ্ক্ষা করেছেন, কাঙ্ক্ষিত কবির এটা ইচ্ছা, যে নগর জীবনের কুশ্রিতা, দূষণ এবং একঘেয়েমি, অবিরাম ক্লান্তি থেকে মুক্তির একমাত্র উপায় মহুয়ার দেশ। শান্তি, দুদণ্ড মুক্তির জন্য মুক্তি খোঁজে মানুষ, ঘর ছেড়ে কর্মব্যস্ততা, জটিলতা থেকে একটু নিজেকে লঘু করে ফেলতে চায়। ঠিক তো? পরের স্তবকে দেখো, এখানে অসহ্য, ছোট্ট লাইন, ওখান থেকে 1 নম্বর কোশ্চেনে কোথায় অসহ্য বলছেন, কেন বলছেন। নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ, আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই বোধহয় 25টা পংক্তি। তো
এখানে অসহ্য এখানে কোথায় না মহুয়ার দেশেতেও অসহ্য লেগে গেল। কলকাতা শহর বা নগর জীবনে থাকতে থাকতে কবি সমর সেন প্রগতিবাদী কবি, রবীন্দ্রোত্তর কালের আধুনিক কবি, মহুয়ার দেশ কল্পনা করেছিলেন। রাত্রের নির্জন নিঃসঙ্গতায় থাকতে থাকতে তার কবি মানসে, কবি কল্পনায় মহুয়ার দেশ ভেসে উঠল। কিন্তু কবি তারপরেই বুঝলেন যে প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালের পরবর্তী সময় থেকে বনভূমি, সবুজ বনভূমিও করাল গ্রাসে, লোলুপ গ্রাসে তপবনের পরিবেশ বিনষ্ট করে ফেলেছে। অর্থাৎ বনভূমিতে যে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ ছিল সেটা যেন নষ্ট হয়ে গেল। কেটে গেল দুবার। তো এখানে অসহ্য মানে মহুয়ার দেশের যে সহজাত সৌন্দর্য ছিল, সবুজ, নীল সবুজ মেঘ আর সবুজ বনভূমির সঙ্গে মিলে যে বাতাবরণ তৈরি করতে পেরেছিল, সেই সৌন্দর্যের বুকেও আঘাত হেনেছে নাগরিক সভ্য জীবন। এখানেও যেন তাদের করাল হাত পড়েছে। কেন না মহুয়ার দেশ বেসিক্যালি সাঁওতাল পরগনার এই খনি অঞ্চলের কথাগুলোকেই কবি বলতে চেয়েছেন। আর এখানে মহুয়ার দেশের কথাই তিনি মননে তার ধরা পড়েছে, যেখান থেকে তিনি রোমান্টিকতার সন্ধান করেছিলেন। তা নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনতে পান, এখানে নিবিড় কোথা থেকে, নগর জীবনে থেকে রাত্রিকালীন শুয়ে শুয়ে কবি চিন্তা করছেন মহুয়ার সেই দেশের কথা। নিশ্চয়ই ওখানে জীবন যেমন সময় কাটিয়েছেন তিনি, যে আহারে গেছেন, যে এমন সবুজ পাতায় ঘেরা, ছায়ায় ঘেরা এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, একে নষ্ট করলে সহ্য করতে পারবো না। কেউ পারেনি, রবীন্দ্রনাথ থেকে কেউ পারেনি। জীবনানন্দ তো একবারে প্রকৃতির বুকে সন্তান, তিনি প্রকৃতির বুকে, রূপসী বাংলার বুকে জেগেছিল অর্ধনারীশ্বর, শুয়েছিল অর্ধনারীশ্বর হয়ে। তোমার রূপসী বাংলা কাব্যে, কবিতাতে পাবে। নিবিড় অন্ধকার ঘনিয়ে আসে যখন, মাঝে মাঝে শুনতে পায়, অসহ্য লাগে সেই শব্দ। এ শব্দ তো বনভূমির জীবজন্তুর শব্দ নয়, পাখির কোলাহল নয়, মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। সারা রাত ধরে কয়লা উত্তোলন হচ্ছে যন্ত্রের সাহায্যে, ঘর ঘর শব্দ, যন্ত্রের ঝনঝনানি, ট্রাক যাচ্ছে সারা রাত ধরে, একবার তোলপাড় করে দিচ্ছে এমন শান্ত স্নিগ্ধ মহুয়ার দেশকে। তাই কবি বললেন অসহ্য। আর শিশিরি ভেজা সবুজ সকালও নেই, সেখানেও মলিনতা, পঙ্কিলতা ধরা পড়েছে। সেই রাত্রির অবসানে ওখানকার অঞ্চলের মানুষ পেটের দায়েতেই খনি অঞ্চলে সারা রাত কাজ করে সকালবেলায় ফিরছে। শিশির ভেজা সবুজ সকালটা আর যেন শিশির স্নাত সকাল নেই। ঘাসের ডগায় মণিমাণিক্যের দীপ্তি দেখব, না অবসন্ন মানুষগুলো সেই সবুজ শিশির মারিয়ে মারিয়ে ক্লান্ত শরীরটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ধুলোর কলঙ্ক মাখা চেহারাগুলো, এটা কবি চায়নি। মহুয়ার দেশ আর নেই। ঘুমিন তাদের চোখে হানা দিচ্ছে, কিসের দুষ্ক্লান্ত দুঃস্বপ্ন, আতঙ্ক, ভয়। যদি কাজে না যাই, কাজ ছাড়া হতাশা, দারিদ্র, দীনতা চোখে মুখে। কবি প্রশ্নের আকারে বলছে, কিসের দুঃস্বপ্ন, ভয়াবহতার, বেদনার,
অভাবের দারিদ্র্যের দুঃস্বপ্ন, দারিদ্র দুঃস্বপ্ন হয়েই দেখা দেয়। প্রাচুর্য কোনো কালেই দুঃস্বপ্নময় নয়। প্রাচুর্যের জীবনে কখনো দুঃস্বপ্ন আসে না। দুঃস্বপ্ন বয়ে আনে দারিদ্র ঘেরা হতাশা, বেদনাময় জীবনে। তাই কবি এমন কথা বললেন, যে কবিতাতে একদিকে রোমান্টিকতার ছোঁয়া, সেই রোমান্টিকতা বেশিক্ষণ কবির জীবনে স্থায়ী হতে পারল না। কেননা দূষণ, ধূসরতা, সভ্য নাগরিক জীবনের লোলুপ বর্বরতা মহুয়ার দেশকেও গ্রাস করল। কয়লা খনির শব্দ অসহ্য যন্ত্রণা দেওয়ার মতো শব্দ মহুয়ার দেশের সেই নান্দনিক সৌন্দর্যটাকে কেড়ে নিল। এমন বনভূমিকে নষ্ট করে দেওয়া, বনভূমির মাধুর্যকে মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার যন্ত্রণাটা, হতাশাটা কবিকে বেশিক্ষণ আর রোমান্টিক থাকতে দেয়নি। তাই কবি বললেন, কবির কথাটাই তাই, অবক্ষয়ের রূপদ্রষ্টা কবি বললেন, রোমান্টিকতা আমার জন্যে নয়। লোকে যেন আমাকে অবক্ষয়ের রূপদ্রষ্টা বলেই জানুক, চিনুক। এই হলো কবিতাটার মূল বক্তব্য।